নদিয়ার রানাঘাট পুলিশ জেলার তাহিরপুর থানা সংলগ্ন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাহিরপুর বীরনগর কবি নবীন চন্দ্র সেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের এলো কেন্দ্রীয় বাহিনী। মোট ৭৫ জন জওয়ান এসেছেন, তাদের মধ্যে 10 জন মহিলা জওয়ানও আছেন নদিয়ার তাহিরপুরে। নদিয়ার রানাঘাট এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় মোট 12 কোম্পানি বাহিনী মোতায়েন হবে বলে নির্বাচন কমিশন সূত্রেই খবর এলো। এক কোম্পানির বাহিনী বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন নির্বাচন কমিশন। 2 দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ এসআইআর পর্বের চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হয়েছে। রাজ্যে চলে এসেছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী 10ই মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে আরও 240 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই খবর। ফলে সব মিলিয়ে মার্চের প্রথম 1.5 সপ্তাহের মধ্যেই 2 দফায় মোট 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কেন্দ্রীয় বাহিনী আসলো নদিয়ার তাহিরপুরে, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসলো। আগামীকাল যে ভোটার নিবিড় সংশোধনী তালিকা তা ঘোষণা হবে। নির্বাচন কমিশনের কথা মতো তার আগেই চলে আসলো কেন্দ্রীয় বাহিনী, কি বলবেন? শুধু কেন্দ্রীয় বাহিনী আসলে হবে না, কেন্দ্রীয় শাসনটাও দরকার। কারণ এখানকার পুলিশের ওপর ভরসা জনতার নেই, তারা পুরোপুরি তৃণমূলের ক্যাডার হয়ে গেছে, তাই কেন্দ্রীয় শাসন দরকার। আর এর জন্য বাংলার জনতা সেটাই চাইছে, যাতে কেন্দ্রীয় শাসনে পুরো এখানে ভোটটা হয়, তবে নির্ভয়ে মানুষ ভোট দিতে পারে, গণতান্ত্রিক সঠিক প্রতিফলন মানুষ তার অধিকার বাস্তবায়িত করতে পারে। আগামীকাল চূড়ান্ত যে ভোটার তালিকা তা কিন্তু বের হবে, এবং সেক্ষেত্রে মনে করছেন কি বিভিন্ন জায়গাতে অশান্তির আঁচ পেয়ে আগে থাকেই কেন্দ্রীয় বাহিনী হতে পারে। এখন রাজ্যের শাসন তো ইনঅ্যাক্টিভ বলা চলে, কারণ এখানে এখন সুপ্রিম কোর্টের অধীনে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, এবং সেই তালিকা প্রকাশের দায়িত্ব তাদের হাতেই। বিচার বিভাগকেও মানছে না মমতা ব্যানার্জি, কারণ সুপ্রিম কোর্ট ডিএর অর্ডার দিয়ে দিয়েছে। 25% জলদি দেওয়ার কথা বলেছে, এখন তো দেওয়ার কোনো নামই নেই। পাল্টা ডিএ প্রাপক যারা জিতেছে ফার্দার অবমাননার দায়ে সরকারের বিরুদ্ধে কেস করতে গেছে, এবং 25% দেওয়ার ক্ষমতা নেই, 75% এরা কী করে দেবে? দেশটা তো ঋণে জর্জরিত করে ফেলেছে, এবং আর্থিক দুরবস্থা চরম পর্যায়ে, তবু ভোট কেনার জন্য চেষ্টা করছে। ভোটের পেরোলেই আর তাদের কোনো ভাতা, বেকার ভাতা বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কোনো ভাণ্ডারই দিতে পারবে না, সব ভাণ্ডারই শূন্য হয়ে যাবে। আরেকটা শেষ প্রশ্ন রাখবো, যে যাদের নাম কালকে বাদ যাবে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি হবে? নাম বাদ, সত্যিকারের যারা নাগরিক তার নাম বাদ যাওয়ার কথা নয়, যাবে না, কারণ বিচার বিভাগ এটা দেখছে। কেউ একাধিক জায়গায় ভোটার থাকলে তার ভোট বাদ যাবে, এটা স্বাভাবিক। মরে যাওয়ার পর ভোটগুলো বাতিল করেনি, সেগুলো বাদ যাওয়া স্বাভাবিক। বাংলাদেশি মুসলিম, তাদের অধিকার নেই এদেশে। আবার পাকিস্তান সৃষ্টির পরও তারা আবার এসে জনসংখ্যা বাড়িয়ে এদেশটা আবার দখল করে বাংলাদেশ বানাবে, জয় বাংলা নারা লাগাবে, এটা হতে পারে না। আবার রোহিঙ্গারাও এসে এখানে ভোটার হবে, এটা হতে পারে না। তাহলে গণতান্ত্রিক যে নিয়ম, গণতন্ত্রের জন্য হাজার কোটি টাকা খরচ করে জনগণের টাকা ভোটের কাজে ব্যয় হয়, সেই লক্ষ্যটাই ব্যর্থ হয়ে যাবে। সেই কারণে সঠিকভাবেই ভোটার লিস্ট হওয়া দরকার, যার দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট। শেষ প্রশ্ন করব, মতুয়া অধ্যুষিত এলাকায় এবং মতুয়াদের অনেক নাম বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে মতুয়াদের ভবিষ্যৎ কী? দেখুন, মতুয়াদের নাম বাদ যাওয়া উচিত নয়। হিন্দু বিশেষ করে একটা নামও বাদ দেওয়া উচিত নয়, কারণ দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছে, জনসংখ্যার অনুমতে ভূখণ্ড নেওয়া হয়েছে, বরঞ্চ 4% বেশি পাকিস্তানের মধ্যে আছে। তাই ওখানকার হিন্দুরা থাকতে পারবে না, তাদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল, তারা আসলেই নাগরিক হতো। তাই তাকে রোধ করার দায়িত্ব যারা নিয়েছিল আজকে কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তাকে নাগরিকত্ব দেওয়ার সপক্ষে। তার জন্য স্পেশাল আবার টিমও তৈরি করেছে, যত তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব দেওয়া যায় এবং তাদের ভোটার লিস্টে একটাও যাতে বাদ না যায়, তার জন্য আমি আছি, চেষ্টা করব। আসার মানে কি, সাংসদ যেটা বলছেন যে এখানে ভোট ঠিকঠাক মতন হয় না, এবং এর পরে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তারও হয়তো পূর্ব পরিকল্পনা। কি বলবেন? কোথায় ভোট ঠিক মতো হয় না? এই পশ্চিমবঙ্গে উনি 2021-এ প্রার্থী হয়েছিলেন, তো 15,000-এ জয়যুক্ত হয়েছিলেন, তো
উনি 19-এ প্রার্থী হয়েছিলেন এমপি, 7টা বিধানসভার মধ্যে 6টাতে জিতেছিলেন, 24-এ 6টাতে জিতেছেন। তাহলে কি ভোটটা ঠিক মতো হয় না? উনি তো বলে দিচ্ছেন ভোট ঠিক মতো হয় না, সেজন্য কেন্দ্রীয় বাহিনী এসছে। তার মানেটা কি আমি বুঝতে পারলাম না, উনি কি বোঝাতে চাইছেন। উনি 3টে বিগত দিনের নির্বাচনে জিতলেন। রানাঘাট সাংগঠনিক জেলায় গতবার শান্তিপুর থেকে হরিণঘাটা অব্দি প্রত্যেকটা সিট ভারতীয় জনতা পার্টি জিতল। তারপর উনি বলছেন ভোট ঠিক মতো হয় না। উনি কি চাইছেন ওনাদের? বলছেন এই রাজ্যের পুলিশ ইনঅ্যাক্টিভ এবং তৃণমূলের রাজ্যে না, উনি উনার দিকটা দেখুন না। রাজ্যের জন্য উনি তো রাজ্যের কোনো পদাধিকারী নন, মুখপাত্র কি উনি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি? রাজ্যের ব্যাপারটা রাজ্যের নেতারা বক্তব্য দেবে। আমি ওনাকে প্রশ্ন করছি, উনি 7টা বিধানসভার নিয়ে একজন সাংসদ নির্বাচিত হয়েছেন, তো 6টায় উনি জিতেছেন। বিগত দিনে 21-এর ফলাফল হচ্ছে শান্তিপুর থেকে আপ টু হরিণঘাটা অব্দি সবকটার সাথে বিজেপি জিতেছে। এই হাস্যকর যুক্তি। আবারও বলতে হয় তাই বলা। উনি রাজ্যের যে পরিস্থিতি সেটা রাজ্য বুঝবে, রাজ্যের যারা আছে তারা বক্তব্য দেবে, অসুবিধা কি আছে? এখানে ভোট ঠিক মতো হয় না মানে কিন্তু উনার জয়টাও ঠিক না। তাহলে 21-এ উনিও প্রার্থী ছিলেন বিধানসভা নির্বাচনে। চূড়ান্ত তালিকায় কালকে নাম প্রকাশের পরে যদি অনেক নাম কাটা যায় বা বাদ যায়, তারা হয়তো কোনো কিছু এসআইআর এর নাম বাতিল হলে সিএএ তে আবেদন করবে। মাঝখানে সময়টা কি হবে? আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে, উনিই বলেছিলেন। তো উনিই তার উত্তর দেবেন। উনি তো বলেই দিয়েছেন অনেকদিন আগে। আমি তো অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম এটা, যে এসআইআর এ যাদের নাম বাতিল হবে তারা কি করবে? তারা সিএএ তে আবেদন করবে। মাঝখানটায় কি হবে? আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। এখন আন্তর্জাতিক আইনটা নিয়ে কে পড়াশোনা করবে, কিভাবে করবে, সেটা উনি উত্তর দেবেন কি হবে। এটা দায়িত্ব তো ওনাদের নিতে হবে। সংখ্যালঘুদের ক্ষেত্রে বলছেন নামের বিভিন্ন রকম গরমিলের জন্য বানান। উনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন কোন হিন্দুর নাম বাদ যাবে না? এই প্রসঙ্গটা বারবার সংখ্যালঘু করবেন না। সংখ্যালঘুরাও পশ্চিমবঙ্গের মানুষ। সংখ্যালঘু মানেই তারা পশ্চিমবঙ্গের বাইরে নয়, তারাও পশ্চিমবঙ্গে। এমনও তো কোনো সংখ্যালঘু থাকতে পারে। আমি নিউজ নদিয়ার পর্দা থেকে একটা প্রশ্ন করছি আপনাদের, যে সংখ্যালঘু মানুষ তো এরকমও কেউ থাকতে পারে যারা হয়তো 7 পুরুষ বা 8 পুরুষ বা 10 পুরুষ ধরে এই শান্তিপুরে বসবাস করছে, থাকতে পারে নাকি? আমি তো শুনেছি তোপখানা মসজিদের সাথে অরঙ্গজেবের সম্পর্ক ছিল। আপনারাও তো জানেন শান্তিপুর ইতিহাসে আছে। তো তাহলে এটা জিনিস তো বুঝতে হবে যে একটা 7 আর 10 পুরুষ ধরে তো কোনো সংখ্যালঘু থাকতে পারে না। ওনারা রাষ্ট্রবাদীর কথা বলছেন, তো রাষ্ট্রবাদী সংখ্যালঘু। ভালো তো, তাহলে সংখ্যালঘু বলছেন কেন শুধুমাত্র? তাহলে এইবারে ওনারা বলছেন রাষ্ট্রবাদ সংখ্যালঘু, রাষ্ট্রবাদী সংখ্যালঘু। ভালো, তাহলে আর একটা নতুন দিক এলো। এবার সংখ্যালঘুদের মধ্যে দুটো ভাগ, রাষ্ট্রবাদী নয়। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, ওনারা কি জোর গলায় বলতে পারবেন যে সব হিন্দুর নাম অক্ষত থাকবে, নাকি একজন হিন্দুর নামও বাদ যাবে না? ওনারা বলছেন সিএ তে আবেদন করার পরে সিএ অলরেডি সার্টিফিকেট ঢুকতে আরম্ভ করেছে। 6 নম্বর ফর্ম ফিল আপ করে সবাই নাম তুলে দেবে। হ্যাঁ, তুলে নিলে ভালো, অসুবিধা কি আছে? কোনো হিন্দুর নামই বাদ দিতে দেবে না, মুসলমানের নাম বাদ দেবে সেটাও বলছেন না, কিন্তু হিন্দুদের নাম বাদ হওয়াটা ওনারা দেখবেন, বিষয়টি দেখবেন। কিভাবে দেখবেন ওটা? ওই যে 6 নম্বর ফর্ম ফিল আপ করিয়ে নতুন করে তোলার জন্য। তাহলে আন্তর্জাতিক আইনটা কি হবে? আসলে জগন্নাথ বাবু একজন শিক্ষক হয়ে আমার মতো নবীন বিধায়ককে কেন যে বারবার বিড়ম্বনায় ফেলছেন, ওনার থেকে কোথায় শিখবো? উনি নিজেই বলেছিলেন সিএ তে আবেদন করতে হবে। মাঝখানে কি হবে? আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। এখন শুনছি 6 নম্বর ফর্ম। তা যদি কোনো বৈধ ভোটারের নাম যদি বাতিল না হয়, এটা তো তৃণমূল কংগ্রেসের আবেদন ছিল, এটা তো তৃণমূল কংগ্রেসই বলেছে। তো ভালো তো, যদি বৈধ ভোটাররা থাকে, এটা তো খুশির খবর, আনন্দের খবর। এর থেকে ভালো আনন্দের কিছু হতে পারে না। কিন্তু আমি বলছি যে শুধু মুসলমান কিন্তু আর বলা যাবে না, রাষ্ট্রবাদী শব্দটা ইউজ করতে হবে। আপনারাও এবার প্রশ্ন করার ক্ষেত্রে আরো বেশি করে, মানে আপনাদের ছোট করে বলছি না, মানে ওদের বক্তব্য শুনে এখন আমার মনে হচ্ছে মুসলমানদের নাম বাদ যাবে না, রাষ্ট্রবাদী মুসলমানদের নাম বাদ যাবে না, বাকিটা বাদ যাবে। এবার ভাবুন তো, তাহলে এখন মুসলমানদের দিকে বলতে বাবা তুমি কি রাষ্ট্রবাদী? কেউ হয়তো লিখলো যে আমার জাতি ইসলাম, না, ব্যাগেটা লিখতে হবে রাষ্ট্রবাদী নয়। প্রমাণ করবো কি করে? তার মাপকাঠিটা কি আছে? আমি তো কালকে অপেক্ষায় আছি 28 তারিখে। রোহিঙ্গা কত আছে পশ্চিমবঙ্গে?
রোহিঙ্গা, সেটা উত্তর দিতে হবে। ফর্ম 6-এর যে ফিল আপের বিষয়টা আপনারা বলছেন, এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে সিএ এর মাধ্যম দিয়ে রানাঘাট লোকসভা সিটে সাংসদ হিসাবে উনি শ্বেতপত্র প্রকাশ করলেন যে কতজন সিএতে আবেদন করেছে। উনি তো বহু ক্যাম্প ওপেন করেছেন, এবং কতজন সিএতে আবেদন করার মধ্যে দিয়ে নাগরিকত্ব পেয়েছেন এবং কতজন বাকি আছে। তারপরে যারা বাকি থাকলো তাহলে তাদের আসছে ফর্ম 6-এর কথা। সেই ফর্ম 6 কতজন ফিল আপ করবে আর কতজন পাবে সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। এবার সেনাবাহিনীর কথা বলুন, সেনাবাহিনী যে আসলে তো ভালো, আপনারা কিভাবে দেখছেন? আমি আপনাকে বলি 2006-এর বিধানসভা নির্বাচন নিশ্চয়ই আপনার মনে আছে, সেনাবাহিনী দিয়ে ভোট হয়েছে। 2011-ও তাই, 16-ও তাই, 21-ও তাই। কোনো অসুবিধা তো নেই, এটা তো একটা প্রথা হয়ে আসছে এত বছর ধরে। মানে এমনটা ভাবার কারণ নেই যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিরোধী দল বলে সেনাবাহিনী ঢুকছে, ভাবার কোনো কারণ নেই। 2006-ও হয়েছে। আমরা তো কোনোদিন সেনাবাহিনী নিয়ে কোনো মন্তব্য তো আমরা করিনি, আপনারা বলতে পারবেন কোনোদিন আমরা করেছি? আমি তো সেটাই তো বলতে চাইছি যে উনি বললেন পশ্চিমবঙ্গে ঠিকমতো ভোট হয় না তাই সেনাবাহিনী এসছে। তাহলে আমি বলতে চাইছি 2021 সালে শান্তিপুর থেকে হরিণঘাটা অবধি সব কটা বিধানসভা সিটে যে বিজেপি জিতলো, সেটাকে ঠিক ভোটে জিতলো না ভুল ভোটে জিতলো? উত্তরবঙ্গে যে ফলাফল এত ভালো হলো, ঠিক ভোটে জিতলো না বেঠিক ভোটে জিতলো? প্রশ্নগুলো তো উঠবে। ওনার বক্তব্য শুনে তো আমার সেটাই মনে হচ্ছে। আমি তো বলবো ভালো, কোনো অসুবিধা তো নেই। তৃণমূল কংগ্রেসের কেউ কোথাও রাজ্যে, আর উনি বলছেন রাজ্যে, তা রাজ্যের ব্যাপারটা রাজ্যের যারা দায়িত্বপূর্ণ মানুষরা আছে তারা বুঝবে, আমাদের তো দেখার দরকার নেই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।